নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ ১৫০০-এরও বেশি মানুষ। এর মধ্যে নেপালে নিখোঁজ মানুষের সংখ্যা ৯% এবং তিব্বতে ৫.৫% মানুষ নিখোঁজ রয়েছেন। এর মধ্যে অধিকাংশই ভারত, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ২৮ দেশ থেকে আসা পর্যটক। আকস্মিক এই বিপর্যয়ে নেপালের অন্তত ৯টি জলবিদ্যুৎ প্রকল্প, ১৯টি সেতু এবং ৪০ কিলোমিটার মহাসড়ক ভেসে গেছে। নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, হিমবাহ ধস এবং ধ্বংসাবশেষের প্রবাহ থেকে আকস্মিকভাবে ভয়াবহ বন্যা ও ভূমিধস পরিস্থিতি তৈরি হয়। এমনকি নদীতে ধ্বংসাবশেষ থাকায় ফের বন্যার শঙ্কা করা হচ্ছে। ২৬ আগস্ট নেপালের তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলার গ্রামের মানুষের কাছে বুধবার সকালটা অন্যান্য সাধারণ দিনের মতোই ছিল। পাহাড় ঘেরা শান্ত জনপদ, নদীর স্বাভাবিক স্রোত। কিন্তু কেউ হয়তো কল্পনাও করেনি যে কয়েক মুহূর্তেই সেই পরিচিত প্রকৃতি এমন ভয়ঙ্কর রূপ নেবে। অন্যান্য দিনের মতোই কাজ করছিলেন স্থানীয়রা, ঘুরে বেড়াচ্ছিলেন পর্যটকরা। কিন্তু সকাল ৯টার দিকে হিমালয় অঞ্চল জুড়ে নেমে আসে এক ভয়ঙ্কর আকস্মিক বন্যা। তিব্বত থেকে নেপালের ভোতেকুশ নদীতে কাদা পানির তীব্র স্রোত এসে আছড়ে পড়ে ঘনবসতিপূর্ণ গ্রামগুলোতে। মুহূর্তের মধ্যে গ্রাস করে বিস্তীর্ণ এলাকা। তিব্বতের সঙ্গে নেপালের গুরুত্বপূর্ণ গিয়েরং স্থলবন্দরে এই ভূমিধসের ঘটনা ঘটে। তিব্বত সহ ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাহাড় থেকে নেমে আসা শক্তিশালী কাদা পানির ঢল মুহূর্তের মধ্যে ভাসিয়ে দেয় নদীর তীরবর্তী গ্রাম, বাজার, রাস্তা, সেতু। কাদামাটিতে আটকে পড়ার কারণে শত শত মানুষের প্রাণহানি হয়। নিখোঁজ বা যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন ১৫০০-এরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই পর্যটক এবং ভারতীয় নাগরিক। আকস্মিক এই বন্যার কারণ ভূমিকম্প থেকে হয়েছে প্রথমে ধারণা করা হলো, পরে জানা যায় মূলত ভূমিধস এবং তুষারধস থেকেই এর সূত্রপাত। তুষারধসের জেরে পাথর ও বরফের স্তূপে অবরুদ্ধ থাকা নদীর গতিপথ হঠাৎ ভেঙে সৃষ্টি হয় এই বিধ্বংসী আকস্মিক বন্যার। স্যাটেলাইট চিত্রেও বড় ধরনের বরফ পাথরের ধস ও ধ্বংসাবশেষ দেখা গেছে। USGS এর মতে এ ধরনের ডেব্রিস ফ্লো খুব দ্রুত গতিতে নেমে আসে এবং সামনে যা পায় তাই ধ্বংস করে ফেলে। বিপর্যস্ত এলাকাটি হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ। প্রতি বছর এই সময়ে বিপুল পর্যটক এখানে জড়ো হন। কয়েক হাজার পর্যটক নেপাল হয়ে মানস সরোবরে যান। জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলের হিমবাহ দ্রুত গতিতে গলছে বলছেন বিজ্ঞানীরা। এদিকে একই অঞ্চলে দ্বিতীয় দফায় বন্যার সতর্কবার্তা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নেপালের সীমান্তবর্তী ভারতের বিহার ও উত্তরপ্রদেশেও বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এ বন্যা ও ভূমিধসকে ২০১৫ সালের প্রাণঘাতী ভূমিকম্পের পর নেপালে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলা হচ্ছে। প্রকৃতি আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু এই প্রকৃতি যখন বিগড়ে যায় তখন ধরণীতে নেমে আসে মহাপ্রলয়। আর এই বিপদের সামনে কয়েক মিনিটের ব্যবধানই জীবন মৃত্যুর পার্থক্য হয়ে দাঁড়ায়। ইশরাত সুমা, দীপ্তবার্তা পক্ষ। সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে একীভূত হয়ে দল বিলুপ্তির ঘোষণা দিয়েছে কুর্দি নেতৃত্বাধীন সশস্ত্র দল সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস SDF। দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারার সরকারের সঙ্গে হওয়া এক চুক্তির অংশ হিসেবে সশস্ত্র গোষ্ঠীটির প্রধান এই সিদ্ধান্ত জানান। মঙ্গলবার দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদে বক্তব্য দেওয়ার সময় SDF নেতা মাজলুম আবদি বলেন, সিরীয় সেনাবাহিনীর সঙ্গে SDF পুরোপুরি একীভূত হয়েছে। এখন থেকে স্বাধীন কোনো বাহিনী হিসেবে এর আর কোনো কার্যক্রম থাকবে না। কুর্দি নেতৃত্বাধীন এই বাহিনী একসময় সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি স্বায়ত্তশাসিত এলাকা নিয়ন্ত্রণ করত। তবে জানুয়ারিতে সরকারি বাহিনীর অভিযানের পর তারা তাদের অধিকাংশ ভূখণ্ড হারায়। এরপর সারা সরকারের সঙ্গে একীভূত হওয়ার একটি চুক্তিতে সই করে তারা। আজ থেকে প্রায় 2 বছর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় আগ্রাসন ও গণহত্যা শুরু করে ইসরায়েল। 2025 সালের অক্টোবরে কাগজে কলমে যুদ্ধবিরতি চালু হলেও প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, হত্যা করছে নিরীহ নিরস্ত্র গাজাবাসীদের। ইসরায়েলি দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে উপত্যকাটির কোথাও এক টুকরো জায়গা ফাঁকা নেই। মৃতদের অনেককে বাগানে দাফন করা হয়েছে, অনেককে আবার তাঁবুর ভেতরে, শরণার্থী শিবিরে, স্কুল ও হাসপাতাল প্রাঙ্গণেও দাফন করা হয়েছে। ইসরায়েলি হামলায় একের পর এক কবরস্থান ধ্বংস হওয়ায় দাফনের জায়গারও তীব্র সংকট দেখা দিয়েছে উপত্যকাটিতে।
গাজার ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উপত্যকাটির প্রায় 40টিরও বেশি কবরস্থান ধ্বংস হয়েছে ইসরায়েলি হামলায়। ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর কবরস্থানেও প্রবেশে রয়েছে কঠোর বিধিনিষেধ। সংকুচিত হয়েছে দাফনের সুযোগ, পাশাপাশি দাফনের সরঞ্জামের সংকটে এক একটি মরদেহ দাফনে $235 থেকে $335 পর্যন্ত খরচ হচ্ছে। উপত্যকাটিতে এখনো প্রচুর ফিলিস্তিনি নিখোঁজের তালিকায় রয়েছেন। যুদ্ধবিরতির পর থেকে সহিংসতা কিছুটা কমায় ধ্বংসস্তূপ এবং গণকবর থেকেও স্বজনের মরদেহ খুঁজে পাচ্ছেন ফিলিস্তিনিরা। সব মিলিয়ে এত মরদেহ ঠাঁই দেওয়ার জায়গা নেই গাজায়। জায়গা সংকট এবং কঠিন পরিস্থিতির কারণে গাজাতে আগে যেভাবে কবর তৈরি ও প্রস্তুত করা হতো এখন আর সেভাবে সম্ভব হচ্ছে না। ফলক তৈরির পাথর সহ প্রয়োজনীয় উপকরণের সংকট থাকায় অনেকে ধসে পড়া ভবনের ইট, পাথর, কাদামাটি কিংবা ঢেউটিন দিয়ে অস্থায়ীভাবে কবর চিহ্নিত করছেন। অনেকে আবার জায়গা না পেয়ে একই কবরে বারবার দাফন করতে বাধ্য হচ্ছেন। গাজায় যুদ্ধের আগে প্রায় 60টি কবরস্থান ছিল, এখন সেই সংখ্যা বেড়ে প্রায় 6000-এ দাঁড়িয়েছে, যাদের বেশিরভাগই ইসরায়েলি বাহিনীর জাতিগত নিধনের শিকার। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে এখন বেঁচে থাকার পাশাপাশি মৃতদের জন্য 3.5 হাত মাটি খুঁজে পাওয়াটাও এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা।